স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। চিত্তের বিনোদন হিসেবে অনন্য এক উপকরণ সঙ্গীত সুধা। তবে সামাজিক অসঙ্গতি, অবিচার আর বৈষম্য তুলে ধরতেও ভূমিকা রাখে গান। এভাবেই আমাদের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়ে বাঙালি চেতনার জাগরণের অবদান রেখেছে গানের মানুষরা। কখনো গণসঙ্গীত, কখনো জীবনমুখী গান হিসেবে, আর আজও সমাজ রাজনীতির নানা প্রসঙ্গে উঠে আসছে গানে, যা থেকে মিলছে আলোকিত হওয়ার পথের দিশা। এসব নিয়ে আজকের আলোচনা জীবনের গান। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী ফকির আলমগীর, সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদ এবং গীতিকার ও গায়ক ব্যান্ড দল সহজিয়ার রাজীব আহমেদ রাজু। স্বাগত আপনাদেরকে। ফকির আলমগীর, আমরা যেটা জানি যে বাংলাদেশে বেড়ে ওঠা রাজনীতি এ কোনোটাই গান থেকে বিচ্যুত না। একেবারে ধরেন আমাদের গত 100 বছরের ইতিহাস বা তার চেয়ে বেশি ইতিহাস যদি দেখি একই সঙ্গে, এবং সেই ইতিহাসের আপনিও একটি অংশ। আমরা যখন এই রকম একটি সময়ের মধ্যে আছি, একটা লম্বা সময় ধরে হরতাল অবরোধের মধ্যে দিনাতিপাত করছি, মানুষ মারা যাচ্ছে আগুনে, তখন এই বিষয়গুলি আমাদের গানে কতটুকু উঠে আসছে, মানুষের কথা কতটুকু উঠে আসছে, এই জীবনের কথা কতটুকু উঠে আসছে? সমাজের প্রতি, মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেটা সংস্কৃতির বৈশিষ্ট্য। মনুষ্যত্ব, গণতন্ত্র, মানবাধিকার, শোষণ মুক্তি এবং অর্থনৈতিক মুক্তি আমরা যেটাই বলি, সেখানে কিন্তু সংস্কৃতি এই জনপদে অন্তত ভীষণ কার্যকরী ভূমিকা রেখেছে। আমাদের 52-এর ভাষা আন্দোলনের রক্তাক্ত দলিল বুকে নিয়ে এই জনপদে স্বাধিকার আন্দোলন, আমাদের গণ অভ্যুত্থান, আমাদের মহান মুক্তিযুদ্ধ, এখানে জীবনের গান বলি বা জীবনমুখী গান বলি বা মানুষের গান বলি, সব কিছুকে মিলে আমরা যেটা গণসঙ্গীত বলি। সঙ্গীতের সঙ্গে যখন গণ শব্দটি যুক্ত হয়ে যে সঙ্গীত ভাষার জন্ম দিল, আমার প্রতিবাদের ভাষা, এই যে গণ শব্দটি যুক্ত হয়ে যে সঙ্গীত ভাষার জন্ম নেয়, তাকে আমরা গণসঙ্গীত বলি। ভাষা বললাম এই কারণে, এটি হচ্ছে প্রতিবাদের ভাষা। সেই সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস থেকে যে গণনাট্য এই উপমহাদেশে গণসঙ্গীতের একটা আলোড়ন তোলে, তারও বহু পূর্বে সেই আমাদের বিদ্রোহী কবি নজরুল, জাগ অনশন বন্দি ওঠরে যত উঠতেছে জগৎবাসী, সেই শ্রমিকের গান, এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল গান অনুবাদ করে নজরুল হলো গণসঙ্গীতের পথিকৃৎ। তারও আগে যদি আমরা লক্ষ্য করি, লালন যত ভেদবুদ্ধি, যত কুসংস্কার এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে লালন মনে হয় প্রথম প্রতিবাদ। এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকের এই বর্তমান যে সংকট, সেখানে আমি চলে আসতে চাই যে আজকের সংকট আমার মনে হয় যে এর একটি প্রেক্ষিত রয়েছে। এই সংকট আমাদের আদর্শ ছিল 60-এর দশকের রাজনীতিতে। আসাদ রক্ত দিয়েছে, মতিউর রক্ত দিয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এবার আমরা কি দেখলাম? গণঅভ্যুত্থান দিবস যাচ্ছে, সেই আসাদকে স্মরণ করার লোক নেই। তারা কিন্তু আমাদের দেশের রাজনীতির জন্যই জীবন দিয়েছিল। আমরা যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গেয়েছিলাম এদেশের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য। তাই সেই যে 60-এর দশকে ভাষা আন্দোলনের গান গেতে গেতে আমরা যারা রথীন্দ্রনাথ রায়, মাহমুদুর রহমান বেনু, মনির আলম মনু, সাধন ঘোষ, মানে আমরা যারা আব্দুল লতিফ, এবার সলিল, আমার মনে হয় আব্দুল লতিফ, আলতাফ মাহমুদ, শেখ মুজিবুর রহমান, এরপরে মানে অযোধ্যার পর থেকে আমরা যারা গান করলাম, আমাদের কনিষ্ঠভাবে শিমুল ইসুফ, শাহিন সামাদ, সে আমি 60-এর দশকের কথা বলছি। সেই সময় আমরা যে গানগুলি তুলে নিলাম কণ্ঠে, সেটা ভাষা আন্দোলনের গান। ভাষা আন্দোলনের গান গাইতে গাইতে আমাদের এই জনপদে আমরা যেমন একসাথে গণনাট্যের গানও গেতাম, আবার এখানে সেকান্দার আবু জাফর, আবু বকর সিদ্দিক, আর অনেকেই জনতার সংগ্রাম চলবে, বিপ্লবী রক্তরাঙা, বাংলার কমরেড বন্ধু, আর অসাধারণ গান আব্দুল লতিফের, আব্দুল গাফর চৌধুরীর, সেই যে আমার ভাইয়ের রক্ত রাঙানো, কালোজয়ী সুর দিয়েছিল আলতাফ মাহমুদ। আমি মনে করি সেই সময়ে রাজনীতি যেমন আদর্শের ছিল, রাজনীতি আর সংস্কৃতি একসাথে হাত ধরাধরি করে চলেছে। রাজনীতিবিদদের ভিতরে যে সংস্কৃতি ছিল, সংস্কৃতির মধ্যে রাজনীতি ছিল, যা সম্পূর্ণ এখন অনুপস্থিত। জালো জালো আগুন জালো, মৌলানা ভাসানী স্লোগান দিতেন।
সেই স্লোগানে আসাদের সেই শার্ট কবি শামসুর রহমান কবিতা লিখলেন, বা ট্রাক 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 শুয়োর মুখ ট্রাক আসছে দুহর বেঁধে, মানে ট্রাকের বুকে আগুন দিতে মতিয়রকে ডাক, তখনকার সেই প্রগতিশীল কবি আল মাহমুদ লিখেছিলেন। তাহলে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী আমাদের চলচ্চিত্রে, আমাদের চিত্রশিল্পে, আমাদের গানে, কবিতায়, সব কিছুতেই আমাদের গণঅভ্যুত্থানের যে ছায়া ফেলেছিল, যে চেতনার সৃষ্টি করেছিল, যার সম্পূর্ণ এখনে ক্ষমতার লড়াই। এখন সাধারণ মানুষের কথা ভাববার খুব কম লোক, যে যার জায়গায় অনর অটিল। জাতীয় যে ঐক্য, সবার চেয়ে, মানে ব্যক্তির চেয়ে দেশ বড়, দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন হচ্ছে কি, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এরকম একটি সংকীর্ণতার আবর্তে আমরা ঘুরপাক খাচ্ছি। এবং আমরা মনে করি যে এদেশের গণসংগীতের একটি সোনালী অতীত রয়েছে। জীবনের গান বলুন, যে কোনো গান বলুন, বিশেষ করে গণসংগীত সবসময় খাদ্যের দাবিতে, নাবিক বিদ্রোহে, তেবাগ আন্দোলনের পথে পথে, ভাষা আন্দোলনে এবং আমাদের গণঅভ্যুত্থানে, আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধের প্রস্তুতিকালীন সময়ে, মুক্তিযুদ্ধের সময়ে, এবং আমাদের মুক্তির গানে আমাদের বিদেশি বন্ধুরা, জর্জ হ্যারিসন থেকে সেই বব ডিলান থেকে রবিশঙ্কর, তারা সবাই কিন্তু আমাদের জীবনের গানে, সবই তো খুবই মানে আমাদের জন্য অনুপ্রেরণার বিষয়। এখন বর্তমান সময়ে যে আমরা জিনিসটা অনুপস্থিত দেখতে পাচ্ছি, এই ধরেন 20 বছর আগেও আমাদের এখানে মিছিলে সঙ্গীত ছিল। আমরা দেখেছি যে যখন জনসমাবেশ হয়েছে প্রীতম, আপনার কাছে এই জায়গাটায় আসতে চাই যে আসলে কোথাও একটা জায়গায় কানেকশনটা মিসিং হচ্ছে। যে কানেকশনটা মিস হচ্ছে কারণ হচ্ছে যে আমাদের মিডিয়া জেনারেশনটা এখনো অত ভালো ডেভেলপ করে নাই। আমি যেটা বলবো, একটা বেলুন ফুটলে যতটুকু মানে এখন 20টা ক্যামেরা যায়, কিন্তু একজন ভালো কবি একজন কবিতা লিখে দেয়ালে টাঙালে ওইখানে একটা ছারপোকাও যায় না। এই আমাদের কমার্শিয়াল মিডিয়া এবং বাণিজ্য কেন্দ্রিক মিডিয়া সংস্কৃতির সাথে যে ইতিহাস, ঐতিহ্য, তখন তো এমনকি কোনো টেলিভিশনই ছিল না। আমি আপনাকে সেটা বলছি। ফকির ভাই যেটা বললেন সব 71 পূর্ববর্তী 60-এর দশকের ঘটনা। বেসিক্যালি উনি ওটা ফেস করেছেন, আমি ফেস করেছি লাস্ট 20 ইয়ার্স, রাইট? 20 ইয়ার্সের মধ্যে 15 ইয়ার্স আমি অ্যাক্টিভ মাঠে কাজ করছি। আমি 2002 সাল থেকে 2002 সালে 54 ধারার এগেইনস্টে প্রথম গান করলাম। সেখান থেকে আজও পর্যন্ত আমার প্রায় 30টার বেশি গান আছে। এখন আপনি 30টা গান থেকে কয়টা গান জেনেছেন? আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। এরকম যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন তাদের কাছে আমাদের মুখটা ওই গানের চাইতে কিন্তু অনেক ফানি গানে বেশি পরিচিত। এখন আমি আমার জেনারেশনটা আমরা সেই কৈশোর থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে আসছি। যেটা আপনি বললেন যে 20 বছর আগেও একটা মিছিলে, মিটিংয়ে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যে ধরনের গান হতো, সেই গান করতে করতে তো আমরা এলাম। তা আমরা এসে তো হারিয়ে জানি, গানকে পেশা হিসেবে নিয়েছি এবং সেই গানগুলো তো এখনো করছি। কিন্তু সেই গানগুলো যারা আমরা করছি, যারা করছেন, আজকে আমাদের পাশে যে একটা নতুন ব্যান্ড এসছে, বা আরো 10টা 50টা 100টা ব্যান্ড বাংলাদেশে কাজ করছে বা শিল্পী কাজ করছে, সেই গান শোনার লোকগুলি কোথায়? বা সেই গান যে জনমানুষের কাছে নিয়ে দিবে সেই লোকগুলি কোথায়? আমরা শুধুমাত্র যদি 70 পরবর্তী সময়কার পটভূমিটা দেখি, যে আমাদের প্রচন্ড ভালো ভালো এবং অসংখ্য সুন্দর সুন্দর দেশের গান হয়েছে, যেটা করেছেন আমাদের দেশের শিল্পীরা। সাবিনা আপা, রুনা আপা থেকে শুরু করে, হাদি ভাই থেকে শুরু করে অসংখ্য গান গেয়েছেন, এবং আলাউদ্দিন আলী থেকে শুরু করে অসংখ্য বরেণ্য গীতিকার, সুরকার, তারা অসংখ্য গান করেছেন। সেই গানগুলো, বা আমাদের মুতাসিবুল ভাইয়ের কথা না বললেই না, উনি যেসব গান করেছেন সেসব গান আমাদের জেনারেশন কেন, আমাদের আরো 20টা জেনারেশন পরেও গানটা করতে পারবে কিনা সন্দেহ আছে। তো সেই গানগুলো আমরা চলচ্চিত্র এবং নানা রকম টেলিভিশনের জন্য কিন্তু শুনতে পেরেছিলাম। আজকে যখন আমি একটা বিশ্বজিৎ নিয়ে গান করতে চাই, টেলিভিশনে গাইতে গেলে গানের অর্ধেকের মাঝখান থেকে বিজ্ঞাপনে ঢুকে যাওয়া হচ্ছে গান দিয়ে। আজকে যখন আমি মুনিরকে নিয়ে গান গাইতে যাই, তখন কিন্তু সেই গানটা কোনো টেলিভিশনে আমাকে গাইতে অনুরোধ করা হচ্ছে না। আজকে যখন হোক প্রতিবাদ বা জ্বালাউপুরা এগেইনস্টে কোনো গান গেতে যাচ্ছি আমি কোথাও, আপনাদের অনুষ্ঠানেও হয়তো বা আপনি বলবেন না যে গানটা একটু গান। আমি যখন আজকে নাস্তিকতা নিয়ে আমাদেরকে যখন প্রশ্নবিদ্ধ করা হলো, একটা রাজনৈতিক গোষ্ঠীকে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলাম বলে আমাদেরকে ঢালাওভাবে নাস্তিক বলা হলো, দলীয়ভাবে বিভিন্নভাবে। এটার প্রতিবাদ করতে গিয়ে যখন আমি গান গাইতে গেলাম, বাংলাদেশে তো লাঞ্ছিত হয়েছে, আমার গাড়িতে বোমা পড়েছে। আমি যখন লস এঞ্জেলসে গান গাইতে গেলাম, আমার স্টেজে চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে। এই খবরগুলি তো আমাদের মিডিয়াতে আসছে না। এখন এই খবরগুলি আমাদের এত বেশি সংবেদনশীলতা বাণিজ্যিক মিডিয়ার কারণে, যে ওইখানে মানুষের প্রবলেম নিয়ে, সুখ দুঃখ নিয়ে গান করবে, সেটা তো আপনি বিনোদন অনুষ্ঠানে দেখাতে পারছেন না।
সেই কারণে হয়তোবা আপনাদের সবার কাছে আমাদের গানগুলো পৌঁছায় না, কিন্তু আমি মনে করি আমি যা কাজ করেছি গত 15 বছর তার চেয়ে অনেক ভয়ঙ্কর সুন্দর গান হয়তোবা এখন আছে, কিন্তু তার কাছে যাচ্ছেটাকে সেই শিল্পীর কাছে। কিন্তু একই সঙ্গে বাংলাদেশে তো ধরেন আমাদের এখানে আপনারা যারা গান করছেন বা এমনকি কলকাতায় বাংলা ভাষায় যারা ভিন্ন গান করছে তাদের শ্রোতাও তো খুব কম না, আমরা তো একদম শ্রোতা। কলকাতার শিল্পীদের কথা বলে এখন আর কোনো লাভ নেই, কারণ হচ্ছে কলকাতার ম্যাক্সিমাম গান গত 15 বছরে যা হিট হয়েছে সব বাংলাদেশ থেকে, কলকাতায় রিলিজ হয়েছে, বাংলাদেশের শিল্পীরা হিট করেছে। আমার সারাটা দিন থেকে শুরু করে আমি বাংলায় গান গাই পর্যন্ত বাংলাদেশের শিল্পীরা গিয়ে হিট করেছে, কলকাতার শিল্পীরা গানটা তৈরি করেছিলেন। আচ্ছা, এই ইতিহাস বা স্ট্যাটিস্টিক্স হয়তো আপনারা জানেন না, সেটা আমরা জানি, আমরা এই পেশায় আছি। অনেক চ্যানেলে আমাদের গানও কিন্তু প্রচার। আমার সারাটা দিন মেঘলা আকাশ এই গানটা সুরকার আমার বন্ধু জয়, গত মাসেও এসে গেলেন। ওই গানটা ওইখানে যতটুকু হিট হয়েছে তার চেয়ে অনেক পরে হিট হয়েছে ওইখানে, আগে বাংলাদেশে হিট হয়েছে। প্রতুল মুখোপাধ্যায়ের সাথে আমি কথা বলেছি 2005 সালে, আজ থেকে প্রায় 10-11 বছর আগে। ওনার সঙ্গে যখন গল্প করেছি তখন জেনেছি উনি 1400 বঙ্গাব্দে উনি গানটা করেছিলেন আমি বাংলায় গান গাই। সেটা আমাদের দেশের মানুষ যখন এইটা গানটা শুনেছে তখন জানতো না এটা প্রতুলের গান, এখন অনেকেই জানতো না। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি এইভাবে করা হয় তখন তো প্রবলেম হয়ে যায়, এই কারণে মানুষের কাছে যায় না। এখন হচ্ছে যে আমরা যে ধরনের গানগুলো করছি বা এই ধরনের গানগুলো আসলে আমাদের যেই মিডিয়া বা আমাদের যে সাধারণ জনজীবন সেখানে মানুষের কাছে পৌঁছাচ্ছে খুব দেরিতে। আমি দেখেছি আমার হোক প্রতিবাদ গানটি আমি একটা পত্রিকার লিঙ্কে দেখেছি যে 3.8 মিলিয়ন শুধুমাত্র গানটার মানে ওই পেজটা মানুষ ওই পেজটা দেখেছে, নিউজটা দেখেছে, তার মধ্যে কম না। কিন্তু যেই কারণে মাস আকারে আসছে না, যেভাবে ফকির ভাইরা সুযোগ পেতেন বিটিভিতে একটা গান গাওয়ার, ঋষি শিল্পগোষ্ঠী একটা গান গাওয়ার সুযোগ পেতেন, সেটা লাইভ ব্রডকাস্ট হতো। আমাদের এই ধরনের গান তো লাইভ ব্রডকাস্ট হচ্ছে না, সীমিত পরিসরে হলেও আমাদের কিন্তু যাচ্ছে হচ্ছে ফেসবুকে, ইউটিউবে, ওইসব জায়গায় যে দেখেন স্ট্রিমিং হিউজ। করছি না তা নয়, সেই আসাদ দিবস গেল সেদিন একটি চ্যানেলে আমি লাইভ করলাম আসাদের উপরে, বিভিন্ন ভাবে কিন্তু এটা অনুপ্রাণিত হলো যে না আসাদকে ভুলে যায়নি। মজদুর মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী ছিল 17 নভেম্বর, সেখানে বাংলা বিষয় নিয়ে একটা লাইভ করলাম এক্সক্লুসিভ। তার উপরে আমার ফকির আলমগীর ভাইরা তো এখন আইকন, ওনাকে দেখলেই বোঝা যায় যে ফকির আলমগীর ভাইয়ের চুল দেখলেও বোঝা যায় যে এটা ফকির আলমগীর। ওনারা এত বেশি পপুলার মানুষের কাছে। এটা হয়েছিল শুধুমাত্র বিটিভি এবং অন্যান্য টেলিভিশন প্রতিষ্ঠান যারা ছিলেন তাদের কাছ থেকে। ফকির আলমগীর ভাই বাংলাদেশের গণসঙ্গীতের মানে অনবদ্য একটি নাম, যে উনি ছাড়া মানে একটা গণসঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে এরকম ভাবা যেত না, এখনো যায় না অনেক সময়। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে একটু পট পরিবর্তন হয়েছে, আমাদের অবস্থানটা পরিবর্তন হয়েছে। আমাদের হয়তো বা প্রচারই করছি আমরা এমন একটা মাধ্যমে, যেই মাধ্যমে আমাদের বয়সী লোকজন থাকে বা যেই মাধ্যমে আমাদের জুনিয়র জেনারেশনটা থাকে, তারা হয়তো বা যেই সব ডিভাইস ইউজ করে, যেসব নেটওয়ার্ক ইউজ করে, আমরা সেই সব নেটওয়ার্কে যাই। আমার বিশ্বজিৎ গানটা আমি দেখেছি প্রায় 2.5 লাখ 3 লাখ শেয়ার হয়েছে। গণজাগরণ মঞ্চ যখন করেছি তখন গণজাগরণ মঞ্চের জন্য গান গেয়ে আমি মঞ্চে গিয়েছি। 5 তারিখে আমি গান করেছি, 6 তারিখে আমার বাসা থেকে বসে আপ করে আবার গিয়েছি মঞ্চে। সেই গানটা তো আমি কয়েক লক্ষ আমি মানে শেয়ার দেখেছি। এখন এরাও তো যারা শুনছে তারা নিশ্চয়ই সচেতন। এখন আমার গানটা হিন্দি গান অ্যাভেলেবেল থাকতে বাংলাদেশের আরো অনেক মুখরোচক বা শ্রুতি মধুর রোমান্টিক গান থাকতে আমার গানটা শেয়ার দেওয়ার তো কোনো কারণ নাই যদি সে সিরিয়াস না হয়। অবশ্যই আমাদের দেশের মানুষগুলো সচেতন এবং আমাদের এই জেনারেশনটাও অনেক সচেতন, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের জেনারেশনের এই অনুভূতিগুলির সঙ্গে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নাই। এবং তার পাশাপাশি আমরা কিন্তু সাংস্কৃতিক কর্মীরা কিন্তু বসে নেই। এই নাশকতা, সংঘাত, সন্ত্রাস এর বিরুদ্ধে আমরা সমৃদ্ধ সাংস্কৃতিক জোট থেকে, যেখানে গণসংগীত সমন্বয় পরিষদ আমি প্রেসিডেন্ট, আমরা কিন্তু প্রতিবাদই করেছি, আমরা শপথ এবং প্রদীপ প্রজ্বলন করেছি। একের পর এক কিন্তু সাংস্কৃতিক কর্মীদের নিয়েই আজকে যাদের গান করার কথা, আবৃত্তি করার কথা, নাটক করার কথা, প্রফেশনালি আমরা কিন্তু গান করি। দেখবেন যে প্রফেশনালি যারা অভিনয় করে তারা সবাই কিন্তু রাজপথে নেমে এসেছে। যে এই যে মাসের পরে মাস অবরোধ, সন্ত্রাস এবং নাশকতা, এগুলিতে জনজীবনের যে স্থবিরতা, তার বিরুদ্ধে শিল্পীরাই কিন্তু পথে নেমেছে। তারা সবসময় যেমন নেমেছে। আহমেদ রাজুর কাছে যাব। রাজীব, আমরা যেটি জানতে চাই যে এই যে মানে বর্তমান যে সময়টা, সেই সময়টা আমরা বর্তমান বলতে শুধুমাত্র এই 22 দিন 27 দিনের কথা বলছি না, আমরা বলছি যে আমাদের সময়, আমাদের পরিচিত সময়টাকে আসলে আমাদের গানে কতটুকু আপনি দেখছেন, এটার উত্তরটা জানবো একটা বিরতি নিয়ে আসার পর। বিরতিতে যাচ্ছি, ফিরছি।